এবং আমি সর্বদা চেষ্টা করতাম নিচের দিকে তাকিয়ে চলতে, এবং আমার সন্তানদেরকে এখন আমি বলি তোমরা সবসময় নিচের দিকে তাকায় চলবা, তাহলে জীবনে সুখী হতে পারো। উপরের দিকে তাকালে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু নিজের ভেতরের একটা তাড়না ছিল ওনার মধ্যে যে আমি কে, এই পরিচয়টা বের করার, সেখানে ওনাকে কিছু একটা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপনারা নিশ্চয়ই জানেন SOCA সংক্ষিপ্ত রূপ, যেটার মূল রূপ হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। এটি মূলত আমাদের প্রতিষ্ঠান যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট নির্মাণ করে। আমরা বিভিন্ন রকমের ভিডিওসগুলো আপনাদের জন্য নিয়ে আসি, যেটা মূলত ইউটিউব এবং ফেসবুকে। যারা এখানে এসে নিজের জীবনের গল্পটা বলতে চান এবং মনে করেন যে আপনার জীবন গল্প থেকে সমাজের অনেক কিছু জানার আছে, আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো বিশেষ রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই এবং সে অভিজ্ঞতা আমাদেরকে জ্ঞান দেয়, সে অভিজ্ঞতা আমাদেরকে সামনের পথ কিভাবে চলতে হবে সে বিষয়ে আমাদেরকে ডিরেকশন দেয়। কখনো কখনো সেটা একেবারে নিজের অভিজ্ঞতা থেকে, কখনো কখনো সেটা অচেনা মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে। এবং আপনি যদি মনে করেন সেই অভিজ্ঞতায় আপনার অভিজ্ঞতা কিছুটা হলেও সমাজে প্রভাব ফেলতে পারবে, আপনার কিছু বলার আছে, এতে করে সমাজের উপকার হবে, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আমাদের এখানে যোগাযোগ করার জন্য একটা মেইল অ্যাড্রেস আছে, sharemystory24@gmail.com। ভিডিওর কোণে এটা ফিক্স করে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর কোণাতে। এবং আমাদের কি ফোন নম্বরও আছে 09639887777। এই নম্বরে ফোন দিয়ে বললেই হবে যে আমি আমার জীবন গল্প বলতে চাই, আমরা আপনাদেরকে অফিস থেকে কল করে বিস্তারিত জেনে নেব। তো আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন একটু জানার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন। মওদুদা জিন্নাত নিতু। বয়স কত বর্তমানে? 35। জন্ম জেলা? কুষ্টিয়াতে। নিতু শুরু করেন, আমি শুনবো আপনার গল্প। আমার ছোটবেলাটা নানি বাড়িতে বেশি কাটছে। মামাদের খুব আদরের ভাগ্নি ছিলাম আমি। এমন কোনো ঈদ ছিল না যে আমি না গেলে তাদের ঈদ হতো না। আচ্ছা, মামারা খুব আদর করতো? হ্যাঁ, মামারা খুব আদর করতো। আচ্ছা। তা আমার বয়স যখন 6 বছর তখন আমার আব্বু মারা যায়। ও, সে কারণেই হয়তো বা একটু বেশি অ্যাটেনশন দিত আপনাকে। জি। আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন। আপনি বড়? জি জি। তার মানে আপনার বোনটা যেটা ছোট ছিল সেটা আরো অল্প বয়সে হ্যাঁ, মারা গেছে? বয়স 3.5 বছর ছিল। 3-3.5 বছর। কি করতো আপনার বাবা? আব্বু ব্যবসা করতো। আচ্ছা, তারপর? আব্বুর বয়স তখন মেবি 30-32 এমন হবে। কিভাবে মারা গেলেন? স্ট্রোক করছিল। স্মৃতি আছে কি, মনে পড়ে বাবার সঙ্গে কোনো কিছু? ওইভাবে কিছু মনে পড়ে না, শুধু মনে পড়ে যেদিন মারা যায় প্রথম রোজা ছিল। হ্যাঁ। তো ওই দিন আমাকে বলছিল যে আমাদের যে কর্মচারী ছিল ব্যবসার ওখানে, ওকে বলছিল যে তুমি ওর সঙ্গে যাও, যে দাদি বাড়ি থেকে স্পেশাল যে আমাদের যে পিওর মশলাগুলো থাকে, সরিষার তেল, হলুদ, রান্নার যাবতীয় জিনিসগুলো তুমি নিয়ে আসো। তো আমি ওর সঙ্গে যাই, দাদি বাড়িতে যে বসছে আমাকে নাস্তা দিছে। তখনই একজন যে বলে, আব্বুর নাম ছিল সরোয়ার, যে সরোয়ার মারা গেছে। ওহো। পরে আমি চাচুর সঙ্গে বাসায় আসলাম। আসার পরে দেখি যে অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে। আব্বুকে আমাদের তখন দোতলা বাড়ি ছিল, নিচতলাতে উঠানের উপর রেখে দিছে। নিজেদের বাড়ি? জি, নিজেদের বাড়ি। কিসের ব্যবসা ছিল আপনার ব্যবসা? আব্বুর ব্যবসা ছিল আপনার কীটনাশক, সার, সিমেন্ট, রড। ও আচ্ছা এগুলোর। আচ্ছা। আমাদের এলাকাতে বেশ একটা প্রভাবশালী ছিল, মোটামুটি নাম করা একজন ব্যবসায়িক ছিল আব্বু। আব্বু গোসল বাথরুমে নাকি গেছে, যাওয়ার পরে একটু খারাপ লাগছে, আম্মু এসে বিছানায় শোয়াই দেওয়ার পরই মারা গেছেন। টাইম নেয়নি। আব্বু মারা যাওয়ার পরে পুরো সংসারটা আম্মুর উপরে চলে আসে। আমাদের বাসা ভাড়া আর গ্রামে কিছু জমি ছিল, সেটা দিয়ে আম্মু চালাতো। আর আমাদের যেহেতু কোনো ভাই ছিল না বা সংসারে কোনো ছেলে ছিল না, ওই বয়সে বাজারের দায়িত্বটা আমার উপর চলে আসে। তো তখন বাজার করতাম। তো একটা বয়সের পরে বাজারের দায়িত্বটা আম্মু নিয়ে নেয়, যে আমি বড় হয়ে যাচ্ছি, তখন আর বাজারে যেতে দিত না। তো এইভাবেই শৈশবটা কাটে। শৈশবে আম্মু যথেষ্ট কষ্ট করেছে আমাদের 2 বোনকে মানুষ করার জন্য। উনি বিয়ে শাদী করার চিন্তা করেননি আর নাকি? না। আচ্ছা, তারপর? তো আমি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে উঠি, ইন্টারমিডিয়েট জি, ফার্স্ট ইয়ারে উঠলে হঠাৎ আমার বাসায় একটা ঘটক আসে। সেই ঘটক আসে হচ্ছে আমার বিয়ে হয় ইনার বড় মামার মেয়ের বিয়ের জন্য। উনি এসে আমাকে দেখে যে আমার শাশুড়িকে ইনফরমেশন দেয় যে একটা মেয়ে আছে, তোমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায়। আচ্ছা। তো উনি হঠাৎ আমাকে দেখতে আসে। আপনার হবু শাশুড়ি? আমার হাজবেন্ড দেখতে আসে আমাকে হঠাৎ। আচ্ছা, আপনি জানতেন না এর আগে থেকে যে উনি আপনার পরিচিত বা হাজবেন্ড হতে যাচ্ছেন বা এরকম কিছুই জানতেন না? তো ভদ্রলোক তাহলে হুট করে এসে কি বললো, কিভাবে দেখতে আসলো? মানে ওই আপনার যে ঘটক ছিল উনি ওকে নিয়ে আসতো। ও জব করতো
ছুটিতে বাসায় আসছিল। আপনার ফ্যামিলিতে তখন কে কে? আপনি, আপনার মা আর আপনার ছোট জি বোন? জি, আমরা 3 জন। আচ্ছা, আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, পরবর্তীতে বিয়ে করেছেন, মানে তখনও বিয়ে শাদী করেননি আপনার মা? না, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন করছিল। তখন কি বাবার সঙ্গে থাকতেন আপনারা? উনি আমাদের বাসাতে সপ্তাহে 2 দিন আসতেন। আচ্ছা, তো ওনার সঙ্গে আপনার সম্পর্ক? ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিলেন। উনিও মারা গেছে। এটার একটা বড় বিষয়, কিন্তু মানে বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু সাইকোলজিক্যালি একটা অনেক বড় ধাক্কা পায় এবং অনেক সময় তারা রিসিভ করতে চায় না, মানে এই যে মায়ের দ্বিতীয় বিবাহ বা বাবার দ্বিতীয় বিবাহ, এটা রিসিভ করতে চায় না, যে কারণে আমার এই প্রশ্নটা করা। জি, আপনার বয়স অল্প ছিল যে কারণে ওনার হয়তো। সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক ছিল ভাইয়া, মানে ওনার নিজের সন্তানের থেকে উনি আমাকে বেশি ভালোবাসতো। বাহ। এবং আমার আব্বু মারা যাওয়ার পর ওই স্থানটা আমি ওনাকে দিয়েছিলাম। আর উনি আমার কাছে যখন আসতো আমি আমার সর্বোচ্চটা দিয়েই ওনাকে সেবা করার চেষ্টা করতাম। আপনি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন তখন কি উনি বেঁচে আছেন? হ্যাঁ, উনি বেঁচে ছিলেন। আচ্ছা, তো ঘটক আসলো তারপর? আমাকে দেখতে আসেন, আসার পর উনি দেখে চলে যান। হ্যাঁ। 1 সপ্তাহ পরে আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি, শ্বশুর, ননদ ওরা আসেন। ওরা একটা আংটি নিয়ে আসে যে মেয়ে পছন্দ হলে আমরা এঙ্গেজ করে চলে যাব। তো এক পর্যায়ে বলে মেয়ে তো শর্ট। তো উনি চলে যাওয়ার পরে বিয়ে হবে হবে না এইভাবে চলতেছে। ছেলে কি করতো? একটা ওষুধ কোম্পানিতে জব করতো। আপনার চেয়ে বয়সে কত বড়? আমার থেকে 16 বছর হবে। 16 বছরের বড়। তারপর হবে হবে এমন করতে করতে 25-26 দিন পরে হঠাৎ করে ডেট হয়, বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার ডেট হয়। আপনার নিজের কোনো পছন্দ ছিল না? নিজে আপনি ছেলেকে দেখে আপনার কোনো বক্তব্য ছিল না? ওইভাবে বক্তব্য আমার কাছ থেকে নেয়নি, যেহেতু মামারা ছিল, আম্মু ছিল, আর আমাদের তো ভাই অভিভাবক বলে তো কেউ ছিল না ওই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু আপনার নিজের ভালো লাগারও তো একটা ব্যাপার থাকে। আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে বা আসলে ওই পড়ছেন, সময়টা ওইভাবে কোনো কিছু ওই সময় বুঝতাম হিরোদের না। ভালো লাগে, সিনেমার হিরোদের ভালো লাগে। এখন ওই জিনিসটা আসে ফ্যান্টাসির ভিতরে, মনে হয় এখন বুঝি, কিন্তু তখন ওইভাবে বুঝতাম না। তো যার সঙ্গে বিয়ে দিত তার সঙ্গে বিয়ে করে ফেলতেন। অদ্ভুত না? এই যুগ কি এখন আছে? এটা বাংলাদেশের ছেলেমেয়েরা এটা করে, আমি ঠিক জানি না। ওকে, তারপর কি হলো? 21 দিন পরে বিয়ে ঠিক হলো? জি জি। তারপর ঘটক এসে ডেট দিল যে এইভাবে অমুক তারিখে আমরা আসবো, এসে বিয়ে হবে। তো ওনারা আসলো, এসে বিয়ে হয়ে জামাইকে রেখে চলে গেল সবাই। উনি পরের দিন চলে যায়। আচ্ছা তখন উনি জব করতো আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা। আমার বড় ভাসুর থাকে দুবাইতে। তো উনি যেহেতু বিয়েতে অ্যাটেন্ড ছিলেন না, ওনার কথা ছিল যে 3 মাস পরে এসে আমার বিয়েটা উঠাবে। তো এর মাঝে আর আমি একটু অসুস্থ হয়ে যাই, যার কারণে ওদের বাড়িতে চলে যাই, আর উঠানো হয়নি। তো পরবর্তীতে আসে ওনারা, এসে আমাকে নিয়ে যায় কয়েকজন মিলে, আমি ওখানে যাই। যেহেতু আমরা 3টা মানুষ একসঙ্গে থাকছি, আমি বাইরে তেমন চলাফেরা করি নাই, মানুষ সম্পর্কে এত বুঝতাম না। আর আমার শ্বশুর বাড়িতে ওরা 17 জন 18 জন এমন থাকতো, মানে সবসময় 14 জন থাকতোই। জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। ওরা হচ্ছে 6 ভাই 1 বোন, শ্বশুর শাশুড়ি তখন বেঁচে ছিল। জি। ওই বাসাতে যে আমার প্রথমে ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয়। মানে ওরা সবসময় কথা বলতে থাকে, মানে সবসময় একটা কানের মধ্যে আওয়াজ আসে, সবসময় মাথা ব্যথা করতো। ও, আপনার বাসায় তো কথা বলার মানুষ না কম। না, সো ওইখানে তো প্রচুর সবাই কথা কথা বলে। বলতো, আচ্ছা, হ্যাঁ। তারপর? ওইখানে গেলে আমার খুব কষ্ট হতো। ওইখানে যাই 2-3 দিন থাকার পর আমি আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে 2-3 দিন থাকার পর ওখানে যাই, এভাবে আসা যাওয়া করতে থাকি। একদিন আমাকে হঠাৎ নিয়ে গেছে ওনাদের বাড়িতে, রাত্রে আমি ঘুমাই আছি। আমার শ্বশুরের একতলা বিল্ডিং ছিল, পুরাতন একটু ছিল, ওটা মাঝে আপনার খসে খসে দেওয়াল পড়ছিল মাঝে মাঝে। তো ওইখানে আমি ঘুমাই আছি, বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ দেখি পায়ের কাছে পানি পানি। তাই আমি ভাবছি কী ব্যাপার, পায়ের কাছে পানি এই মাঝ রাত্রে, বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে ছাদ থেকে আপনার পানি পড়ছে। মানে ছাদ বলতে কি এটা কি কংক্রিটের ছাদ ছিল? হ্যাঁ হ্যাঁ। নাকি আপনার এই যে কোনো রকম টিন দেওয়া না না, ছাদ? কংক্রিটের ছাদ? জি জি। তাহলে ওইটা তো আমার শ্বশুর করছিল মেবি 61 কি 65 সালে হবে। ও, মানে এত পুরনো বাড়ি। হ্যাঁ, উনি ওখানে নিজে আপনার ইটের যে ভাটা বলে, নিজেই ওখানে ইট পুরাই নিজেই করছিল বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা। আমি তো আম্মুর মানে আদরেই ছিলাম, তো কখনো আম্মু আমাকে দিয়ে রান্না বাসার কোনো কাজ করায়নি। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার বড় ভাসুর আসছে দুবাই থেকে, উনি ওনার মিসেসকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার পরে আমার শাশুড়ি বলে রান্না করতে হবে, বউ বলতে আমি তখন ওইখানে। আমি বলছি মা আমি তো রান্না করতে পারি না, কাটতেও পারি না। তো বলে তুমি আসো আমার পাশে, এখানে বসো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। তো উনি আমাকে সবজি কাটা দেখাই দেয়। আমি তখন থেকেই মানে আমার টুকিটাকি রান্না ওখান থেকে শুরু। তো এইভাবে যাওয়ার পরে আমি প্রথম যে শবে বরাতটা হয়, আগের দিন উনি আমাকে আনতে গেছে, আমি আসবো না,
আমি কোনোভাবে যাব না। তো উনি আমাকে খুব প্রেশার করছে, ওনার মা যেহেতু বলছে যে যেতে হবে, তো আমাকে নিয়ে যেতেই হবে। আম্মু বলছে না তুমি ওকে নিও না, পরের বার নিয়ে যাও, যেহেতু যেতে চাচ্ছে না যেতেই হবে। চলে গেছি, যাওয়ার পরে দেখি আপনার তখন তো মানে সকাল থেকে শুরু হতো ওখানে রুটি বানানো, আমাদের ওইদিকে প্রচলন আপনার রুটি সুজি এগুলো বানিয়ে আশেপাশে মানুষকে দেওয়া, তারপর গরিব মানুষ যারা আসবে তাদেরকে বিলিতন করা। যে দেখি আপনার অনেক আটা সিদ্ধ করে রেখে দিয়েছে, রুটি বানাতে হবে। তো আমার বড় যা ওনাকে ভাবি বলি, ভাবি বলছে রুটি বানাও। তা আমি বলছি ভাবি আমি তো রুটি বানাতে পারি না, কখনো তো বানাইনি। তো বলে তাহলে রুটিটা ভাজো তুমি। আমি বলছি আমি তো রুটি ভাজতেও পারি না। পরে বলে আমি তোমাকে দেখাই দিচ্ছি, উনি আমাকে দেখাই দেওয়ার পর রুটি আমি ভাজতেছি, ভাজতে ভাজতে ওই দিন আমার এশার আজান হয়ে গেছে। আমার হাজব্যান্ড যখন ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, 1 মাস পর উনি ওই জবটা ছেড়ে অন্য একটা কোম্পানিতে ঢুকে উনি ওখানে চলে আসে, বাড়িতে থেকে জব করবে এই জন্য। উনি যখন ঝিনাইদহতে চলে আসে তখন আমি পার্মানেন্ট ওখানে চলে যাই। তো ওখানে যাওয়ার পর আমার তো একটা থাকার একটা পার্মানেন্ট একটা ঘর দরকার। তো ওদের একটা বড় রান্নাঘর ছিল, ওই রান্নাঘরে কোনো রান্না টান্না কোনো কিছু হতো না, পড়ে থাকতো রুমটা। তো ওই রুমের মাঝে আপনার পার্টিশন দিয়ে দেয়, দেওয়াল গেঁথে দেয়, গেঁথে একটা রুম করে সাইডে, উপরে টিন থাকে, আর যে দেওয়ালটা মানে টিনের থেকে দেওয়ালটা আপনার এইরকম 1 হাত ফাঁক থাকে। শীতকালে কুয়াশা পুরো রুমের মধ্যে চলে আসতো। তো এইভাবে ওখানে 1 বছর থাকি আমি। আপনি এগুলো নিয়ে আপনার হাজবেন্ডকে কিছু বলতেন? ওনাকে বলছি, বাড়িতে বলছি, বাড়িতে আম্মুকে বলছি, আম্মু বলে হ্যাঁ আমি ঘর বানাই দিব, টাকা দিব, এরকমই বলতো আম্মু। তারপরে ওনার হচ্ছে কুষ্টিয়াতে আপনার কলেজে জব হয় কেমিস্ট হিসাবে। কেমিস্ট হিসেবে কুষ্টিয়া কলেজে? কুষ্টিয়া কলেজে। ওকে। তখন কুষ্টিয়াতে বাসা নিয়ে আমরা কুষ্টিয়াতে চলে আসি। তখনও বাচ্চা কাচ্চা হয়নি? না, বাচ্চা কাচ্চা হয়নি। বাচ্চা কাচ্চা হয়নি, ওকে। ইন্টারমিডিয়েট পড়ার পরে আপনার আর লেখাপড়া হয়নি শ্বশুর বাড়িতে গিয়ে? না, শ্বশুর বাড়ি থেকে হয়নি। এটা কি আপনার শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছিল যে বলো? আমার শাশুড়ি খুব পজিটিভ ছিল লেখাপড়ার জন্য। আপনি বন্ধ করলেন কেন? বন্ধ করলাম কেন, আসলে আমার হাজবেন্ড বলতে বিয়ে পাস তো হয়ে গেছে, আর পড়াশোনা করে কি করবা। আচ্ছা, ও মানে বিয়ে পাস হয়ে গেছে, আর পড়াশোনা করে কি করবা। কিন্তু আমার শাশুড়ি সবসময় বলতো পড়াশোনা করতে হবে। তারপর আপনারা চলে আসলেন? হ্যাঁ। তারপরে আমি কুষ্টিয়াতে চলে আসি। আসার পরে উনি কলেজে জব করেন, পাশে টিউশনি করাতেন। পার্ট টাইম আর একটা কলেজে উনি কুষ্টিয়া পুলিশ লাইন কলেজ, ওখানে জব পান। বেশ ভালোই চলছিল সংসার। এর মাঝে আমার ছেলে আসে দুনিয়াতে। ও যেহেতু সিজারিয়ান বেবি ছিল, 6 মাস আপনার বেড রেস্টে থাকা লাগে। তো ও যখন 6 দিন বয়স, সেদিন আমার ইনফেকশন হয়ে যায়। ওহো। 22 দিনের দিন আমি সুস্থ হই ওটা থেকে। তো আম্মু ছিল আমার বাসায় তখন, আম্মু আর ছোট বোন। 25 দিন সিজারের বয়স, তখন আমার পক্স হয়। বোনের বিয়ে হয় নাই, বললো যদি এখন হয় ওর মুখে দাগ হয়ে যাবে, বিয়ে হতে সমস্যা হবে, আমি চলে যাই। তো উনি চলে যায়। হাসতে হাসতে বলা, কিন্তু কত কষ্টকর গল্পগুলো। হয়তো তার জায়গা থেকে সে ঠিক ছিল, ঠিকই ছিল। আমার পাশে যে আপু থাকতো, আমার হাজব্যান্ডেরই বান্ধবী, ওনার 2টা মেয়ে ছিল, 2.5 বছর হবে ছোট মেয়েটার বয়স। ওই সময়টা ও সাপোর্ট দিয়েছে আমাকে, ওর মেয়েকে পাঠায় দিয়েছে তুমি থাকো, আন্টি কাজ করে নিক। ওই আমার পক্স অবস্থাতেই কাজের উপর সব করে দিয়ে যেত, কিন্তু রান্নাটা তো আমাকে করাই লাগতো। তখন আর কারোর পক্স হয়নি, শুধু আমার থেকে ওটা শেষ হয়েছে। তারপর বাচ্চা যখন একটু বড় হয়, আমি লোক মারফতে শুনতে পারি ওর বাবা পার্টনারে বিজনেস শুরু করেছে। এর আগে আপনাকে কিছু বলে নাই? না। তারপর উনি আমার কাছে বলে যে ওনাকে আমি পার্টনারশিপে ওনার সঙ্গে বিজনেস করছি, আমি টাকা দিয়েছি। ওনাকে আমার বাসায় নিয়ে আসে, উনি আসার পর আমাকে আমার সঙ্গে ওনার বোন পাতায় সম্পর্ক, যে তুমি আমার ছোট বোন, আমরা ব্যবসা শুরু করছি। প্রায় দিনই বাসায় আসে, আমি দলিল দেখি, দলিল নিয়ে আসে যে তারা পার্টনারশিপে চুক্তিবদ্ধ হবে। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে শুনতে পাই যে উনি আর ওনাকে রাখেননি। মানে আপনার হাজবেন্ডকে বিজনেসে রাখেননি? না, উনি পার্টনারশিপে রাখেননি এবং টাকাও আর ব্যাক দেননি। কত টাকা ইনভেস্ট করেছিল উনি ওখানে? মেবি 50,000 করছিল। 50,000? তারপরে নেক্সট উনি কুষ্টিয়াতে হামদাদের যে একটা ডাক্তার ছিল, ওনার সঙ্গে আবার শুরু করেন সেম বিজনেস করার দরকার কি ছিল? উনি তো ভালোই জব করছেন। ওনার হয়তো এটা নেশা, মানে শখ ছিল যে বিজনেস করবেন। আচ্ছা, উনি কেমিস্ট থেকে পড়েছে, ওটা ওনার ইয়ে ছিল যে আমি এটার উপরে কিছু করব। ওকে। তারপর ওনার সঙ্গে বিজনেসে পার্টনারে শুরু করার পর উনি মাত্র 25,000 টাকা ওনাকে দিয়েছিল। দেওয়ার পরে ওনার সঙ্গে মনোমালিন্য হওয়ার পর ওনাকে সমস্ত টাকা ব্যাক দিয়ে দেয়। দেওয়ার পর উনি নিজেই সম্পূর্ণটা শুরু করে। যেহেতু উনি কলেজে জব করতো, আপনার টিউশনি করতো, সব কিছু মিলাই ব্যবসার
ওই জায়গাটাতে সম্পূর্ণ সময় দিতে পারতো না। হুম। ওই মুহূর্তটা উনি সম্পূর্ণ কর্মচারীর উপরে ছেড়ে দেয়। ওকে। দেওয়ার পরে কর্মচারী কি করতো, আপনার ওইগুলো নিজে নিজে মার্কেট করতো। এবং এমনও হয়েছে ও কর্মচারী লুকায়ে সেইগুলো নিয়ে যে বাজারে বিক্রি করে দিয়েছে, জানতো না। হুম হুম। আর দ্বিতীয়ত উনি মার্কেটিংয়ের জন্য আপনার অনেকগুলো ডাক্তার রিপ্রেজেন্টেটিভ মার্কেটে দেয় এবং অনেকগুলো ডাক্তারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে ফ্রিজ দেবে, এত টাকার অ্যামাউন্ট তুমি মাল চালাবা, তোমাকে আমি ফ্রিজ দিব, টিভি দিব, এমন করে। তো ডাক্তাররা কী করে, দেখা যাচ্ছে 5,000 কি 10,000 টাকার প্রোডাক্ট কেনার পরে তাদের ওই ফ্রিজটা নেওয়া হয়ে গেলে আর চালায়নি। আর উনি যেহেতু রিপ্রেজেন্টেটিভ দিয়েছিল, ওরা মার্কেটে অনেক টাকা ফেলে দিয়ে লাস্টে জব ছেড়ে দেয়। আচ্ছা। দেওয়ার পরে ওনার ভাষ্য মতে উনি 70 থেকে 80 লক্ষ টাকা ওখানে লস খায়। আপনার হাজব্যান্ড? জি। 70 থেকে 80 লক্ষ টাকা পেলো কিভাবে? উনি আস্তে আস্তে ইনভেস্ট করে এবং কিছু মানুষ ওনাকে টাকা দিয়েছিল বিভিন্ন জায়গাতে ধার করেছে। জি জি, না ধার না, মানে কয়েকজন ওর সঙ্গে আপনার রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য টাকা দিয়েছে যে আমি রিলেটিভের মধ্যে আমি আপনাকে 50,000 টাকা দিলাম, আপনি আমাকে জবটা দেন। হ্যাঁ। কিন্তু ওরা মার্কেটে আপনার 1 লাখ টাকা মাল ফেলে যাওয়ার সময় 50,000 টাকাও ঠিকই নিয়ে গেছে। এর সম্পূর্ণ টাকা আপনার মার্কেটে পড়ে গেছে, উঠাতে পারেনি। তখন তো উনি দিশেহারা হয়ে যায়, কি করবে। চাকরি ছেড়ে দিয়েছে না, ততদিন? চাকরি চলছে। চাকরির পাশাপাশি চলে হ্যাঁ, বিজনেস? চাকরির পাশাপাশি। ওকে। কয়েকটা ব্যাংক থেকে লোন নেয়, চাকরি টাকা, প্রাইভেটের টাকা, এগুলো দিয়ে উনি আস্তে আস্তে ওইগুলো টাইম নেয় সবার কাছ থেকে নিয়ে ওইগুলো শোধ করে আস্তে আস্তে। হুম। আমার ছেলে তখন স্কুলে পড়তো, সংসারে এতটা টানাপোড়েন হয়ে যায়, 1 বছর আমি ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এত খারাপ অবস্থা? জি। কিন্তু কখনো আমি আমার আত্মীয়কে জানাইনি, হয়তো এই শোটা দেখার পর অনেকেই জানবে। তারপর আস্তে আস্তে যখন পরিবেশটা আমাদের দিকে চলে আসে, তখন পরের বছর ছেলেকে আবার আমি স্কুলে পড়াই। ছেলে যখন ছোট থাকে তখন আমি এইচএসসিটা আবার ভর্তি হই। কোন, ওর বয়স কত তখন? 1.5 বছর। আচ্ছা, আবার ইন্টারে ভর্তি হন? জি। আপনার ইন্টার কত সালে পাস করছেন আপনি? 11তে। বাসায় যেহেতু আমি একাই থাকতাম, বাসার বাজারটা আমাকে করা লাগতো, রান্না করা লাগতো, ছেলেকে সামলানো লাগতো, তারপর লেখাপড়া করা লাগতো। তো ইন্টার পাস করার পর শখ জাগলো যে আমি বিবিএ কমপ্লিট করব, বিবিএ পড়বো। তখন কি আপনার জামাইয়ের বিজনেস লস নাকি বিজনেস চলতেছে? কাটাই অনেকটা উঠে গেছি আমরা। তারপর আমি বিবিএ ভর্তি হই, আপনার বিবিএটা কমপ্লিট হলো। বিবিএটা কোথায় পড়লেন? এআইইউবিতে। এআইইউবিতে। বিশেষ করে আমার পড়াশোনাটা শুরু করেছিলাম আমি, আমার আত্মীয় স্বজন আমাকে কটু কথা বলতো, ও এসএসসি পাস করেছে, ওর তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, মানে এইভাবে আমাকে হেয় প্রতিবন্ধকতা করতো সবসময়, খুব ছোট করে দেখতো আমাকে। এবং আমার আত্মীয় স্বজন, ওদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, ওদের এই কটু কথার কারণে আমিও ভাবতাম যে না, আমার কিছু করতে হবে। তো বিবিএটা আমার যখন কমপ্লিট হলো, তারপর আমি ভাবলাম স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে যাব। এই বাচ্চা কাচ্চা রেখে? তখন মেয়ে ছোট ছিল। ওকে। আমার ওর বাবা বলে ঠিক আছে তুমি যাও, কিছুদিন পরে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারছো, তাহলে আমরা যেতে পারবো। উনি আমাকে এই কথা বলে, এখন ওনার মনের কথা কি বাহিরের কথা এটা আমি জানি না ভাই। ওকে ওকে। বলার পর উনি আমার সঙ্গে যে নিজেই পাসপোর্ট করায় নিয়ে আসলো। আনার পর হঠাৎ আম্মু একদিন ফোন দিয়েছে, অস্ট্রেলিয়াতে যাওয়া যাবে না, দেশের বাইরে কোথাও যেতে পারবে না, যেটা করতে হয় দেশে থেকে তোমাকে করতে হবে, সেটা যে কাজ হোক। বিভিন্ন কথাবার্তা, কথা কাটাকাটি হতে হতে মনে থেকে তখন উঠে গেল না, যাবোই না অস্ট্রেলিয়াতে আর। তারপরে চিন্তা করলাম যে যখন ওখানে যাওয়া হলো না, তাহলে আমি দেশেই কিছু করতে থাকি, ব্যাংক জব যদি হয়, ব্যাংক জবের জন্য আমি ট্রাই করতে থাকি। তখন হাজবেন্ড কি করেন? উনি কলেজে, এখনো কলেজে আছে। আচ্ছা, উনি কলেজে পড়াচ্ছেন বা কলেজে কেমিস্ট। হ্যাঁ। তো তখন আমি ব্যাংক জবের জন্য ট্রাই করতে থাকি এবং মাঝে আমি কুষ্টিয়াতে একটা স্কুলে জব নিই। মানে জব নেওয়াটার কি খুব প্রয়োজন ছিল সংসার থেকে, নাকি আপনার কাছে মনে হয়েছে? আর্থিক প্রয়োজন ওইভাবে না, কিন্তু আমি মানে ডিপ্রেশনের এত শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম ভাইয়া, আমার ভালো লাগতো না। ডিপ্রেশন কেন আসলো? ডিপ্রেশনে কেন হতো, আমার ভিতর সবসময় কাজ করতো আমার কি পরিচয়, আমার কি আছে, আমার কোনো কিছু নাই। আমার যে নিতু নাম, এই নামটাও হারাই যাচ্ছে, কেউ আমাকে নিতু বলে ডাকে না। তো ডাকে হচ্ছে কি অমুকের মা? আমাকে উস্মিকের মা বলে ডাকে। উস্মিক আপনার ছেলের নাম? জি জি, মিশকার মামনি বলে ডাকেন। আমি হারাই যাচ্ছি। আচ্ছা। স্কুলটাতে ঢুকি, তো বাসায় সব কিছু ঠিকঠাক করে আমি যেতাম 3 ঘন্টার জন্য। বাসায় এসে আপনার পুরো পরিবেশ অন্যরকম দেখতাম। ছেলে মেয়ে ওরা তো ওদের মতো থাকতেই পারে, তারপর ওদের মতো থাকে, হয়তো কোনো সময় বাবাকে যে বল বাবা এটা করতে হবে, ওটা করতে হবে, হয়তো এটাতেই তার বিরক্ত লাগতো। 3 মাস মতো আমি কন্টিনিউ করতে পারছি, তারপর ছেড়ে দিতে হয়েছে। মানে ঝগড়াঝাটি লেগে যেত বাসায়? হ্যাঁ হ্যাঁ। ওকে। ওইভাবে ঝগড়াঝাটি না লাগলে মানে তার চেহারা, তার আচরণটা বোঝাই দিত যে পছন্দ করছে না চাকরি করা। তারপরে আবার ওই প্রতিষ্ঠানে আমি দেখলাম ভাইয়া, সবাই আধা ঘন্টা পরে যায়, আমি আধা ঘন্টা আগে যাই।
তো আমাকে কয়েকদিন পরে বললো, আপু আপনি তো বেশ ভালো পারফরমেন্স করছেন, আপনি একটু আগে আসবেন। আমার উপর খবরদারি করতো। জব করতেছি, এই যে খবরদারি করা, কমেন্ট দেয়, এটা করো ওটা করে, এইগুলো আমি মানতে পারতাম না। তারপর রাগ করে না, আজ যাবো না। তার কিছুদিন পরে ব্র্যাক ব্যাংকে জবের একটা অফার আসে, ওখানে আমি পাই। তারপরে আমি আর জবের দিকে যাইনি, যে না আমি এখন এই 3 মাসে আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে, জব সম্ভব আমি হবে করতে না। পারবো না না, আসলে। পারবো না। ইভেন আমার আম্মু আমাকে বকাবকি করতো, ওদেরকে রেখে আমি স্কুলে গেছি। তারপর ডিসিশন নিলাম যে কিছু তো করতেই হবে আমাকে, করবো তো করবোই, আমি কি করবো আমি জানি না। এক পর্যায়ে ভাবলাম যে বিজনেস শুরু করব। কি বিজনেস শুরু করব আমি এটা জানেন না। এখনো বুঝতে পারছি না। মানে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি বিভিন্ন রকমের বিজনেস। তো তারপরে এক পর্যায়ে মাথায় আসলো যে আমার হাজবেন্ড যেটা করতো ওটাই আমি নতুন করে আমার নাম দিয়ে নতুন করে শুরু করব। কি ছিল ওনার বিজনেস? ওনার বিজনেস ছিল অ্যানিম্যাল ফিড প্রিমিক্স, আচ্ছা, পশু খাবার প্রক্রিয়াজাতকরণ। পশু খাবার বানাতেন নাকি? পশু খাবার, জি, আমরা র মেটেরিয়ালস বাইরে থেকে নিয়ে এসে এটা প্রক্রিয়াজাতকরণ মার্কেটিং করি, মিক্স করে তারপরে মার্কেটিং করি। হ্যাঁ। জি। তো উনি যেহেতু ওখানে অনেক টাকা ধরা খেয়েছে, উনি তখন ওই মুহূর্তে আমাকে বলল যে তুমি যদি এই বিজনেসটা করো আমি সাপোর্ট দিতে পারি তোমাকে। তারপর আমি আস্তে আস্তে শুরু করি। কিভাবে শুরু করলেন? কত টাকা দিয়ে শুরু করলেন? 2.5 লাখ থেকে আমি শুরু করি। ওটা নিজের যে গুছানো টাকা ছিল আর কিছু আমার লোন ছিল। আমি এখন বর্তমানে যে বিডা, ওদের একটা প্রজেক্ট ছিল ইএসডিপি, ওখান থেকে কোর্স করছিলাম, করার পর ওরা ওখান থেকে আমাকে একটা লোন দিয়েছিল। আচ্ছা, ওইটা সঙ্গে আমার যে টাকা ছিল ওইটা দিয়ে আমি 2.5 লাখ দিয়ে শুরু করি 2019 সালে। কাউকে আমি বলিনি, আম্মুকেও জানাইনি আমি, যে আম্মুকে জানালে এখানেও সে আমাকে বাধা দেবে, আমাকে করতে দেবে না। প্রথমে আমি যেটা করি, আমার যে কারখানাটা নেওয়া হয় ওটা চুক্তিবদ্ধ করি। কত বছরের জন্য কাজ করবো আমরা এখানে এভাবে? হ্যাঁ, আমাদের যে আপনার লিস্ট দেওয়া হয় সরকার থেকে মেশিনগুলো কেনার জন্য, ল্যাবের যে মেশিনগুলো, ওইগুলো আমরা পর্যায়ক্রমে কিনে সব লাইসেন্সগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে। মানে এগুলোকে আপনার হাজবেন্ড সাহায্য করছে আপনাকে? জি জি, বেসিক্যালি হি ইজ আ কেমিস্ট, সো উনি জানে কিভাবে ওই জিনিসগুলো করতে হবে। ওকে, সব কিছু করার পর মার্কেটে আমি যখন পা দিই সেই মুহূর্তে লকডাউন হয়। 19 সালের গল্প, 2019-20। তখন তো কুষ্টিয়ার এমন অবস্থা, আপনার বাসা থেকে কেউ বের হয় না। কিসের খাবার তৈরি করলেন আপনারা? এটা গবাদি পশুর। গবাদি পশু মানে কি? যে কোনো গবাদি পশু? জি। গরু, ছাগল, হাঁস, মুরগি, সব? ছাগল সব। সব। ওকে, ম্যাটেরিয়াল কোথা থেকে নিয়ে আসতেন আপনারা? এগুলো মালয়েশিয়া থেকে আমরা ইম্পোর্ট করতেন। ওকে, মাত্র 2.5 লাখ টাকা দিয়ে শুরু করা সম্ভব হলো? ওটা আমি স্টার্ট করি এবং 1-2 মাস পরে আমাকে আবার ব্যাংক থেকে লোন নেওয়া লাগে। আপনি পেতেন কিভাবে? মালয়েশিয়া থেকে পরিচিত কেউ ছিল? হ্যাঁ, পরিচিত ছিল। ওকে, 1-2টা অর্ডার আসে। প্রথম অর্ডার আসে আমার 1200 টাকার একটা অর্ডার আসে। ফেসবুকে? জি। তখন কি ফেসবুকে পেজ খুলেছেন? পেজ পরবর্তীতে খুলছি আমি। নাম কি পেজের? নিতুস এগ্রো ফার্মা। তারপর? এমনও সময় গেছে আপনার কর্মী আসে নাই, লকডাউনে হ্যাঁ। আসার কথা আসে নাই। দেখা যাচ্ছে কর্মীর ওই কাজটা আমার নিজেরও করতে হয়েছে। কখনো কখনো হাতে ফুসকা পড়ে গেছে কাজ করতে যেয়ে। এইভাবে করতে করতে আমরা আস্তে আস্তে আগাতে থাকি। তো বিজনেসের প্রথমে আপনি নাম কি দিব এটা নিয়ে আমি ইনডিসিশনে ছিলাম। বিজনেসটা যখন আমি শুরু করতে যাই তখন আমার এলাকার 2 জন ভাইয়া আমার সঙ্গে পার্টনার হতে চেয়েছিল। আচ্ছা, আমার কেন জানি সবসময় তারা করতো যে আমি যেটা করবো আমি নিজে থাকবো, আমি কারোর সঙ্গে কৈফিয়ত দিতে পারবো না, ভাগাভাগি করতে পারবো না। জি। তারপর আমি সব বাদ দিয়ে না, আমি নিজের মতো করে একা একাই করব। জি, একা একাই করবো। যেহেতু পার্টনার এক্সপেরিয়েন্স ভালো না। না, নিজের নাম দিয়ে নিজেই আলহামদুলিল্লাহ বলে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে। পরে আমি যেদিন উদ্বোধন করি তার আগের দিন আম্মুকে আমি বলি আগামীকাল এসো, আমার অফিসে এরকম উদ্বোধন হচ্ছে। তখন সে জানতে পারে। তার আগ পর্যন্ত মাকে বলেননি, কারণ বললে মা হয়তো বন্ধ করে দিত। হ্যাঁ, মানা করবে। আম্মুকে আমি প্রচন্ড ভয় পাই। বাবা ছাড়া বড় হয়েছে, সো মা বেশি শাসন করেছে, এটা স্বাভাবিক। তো বিয়ের পরেও মাকে ভয় পেতো, কেমন ভয় চিন্তা করে? হ্যাঁ, এখনো আম্মু তাকাই বললে বুঝতে পারি যে সে কি বলতে যাচ্ছে। তারপর কি হলো? তারপরে এইভাবে আগাতে আগাতে তখন আমি রানিং 2টা প্রোডাক্ট নিয়ে শুরু করি। কি কি ছিল প্রোডাক্টগুলো? তখন আমাদের ছিল জিঙ্ক আর ক্যালসিয়াম গরুর। জি। আর আমার এই প্রোডাক্টগুলো আপনার প্রাকৃতিকভাবে মোটা তাজা করে, খাবার রুচি বৃদ্ধি করবে, দৈহিক যে গঠনগুলো এটা ঠিক করে, আপনার ঝরা চামড়া পড়া রোধ করবে, প্রাকৃতিকভাবে ধীরে সুস্থে এটা পারবে। ফার্মার যারা, তারা কি সচেতন, মানে এগুলো খাওয়াইতে চায়? অবশ্যই ভাইয়া। মার্কেটটা কি রেডি ছিল? আপনি বিক্রি করতেন কিভাবে? আমার মার্কেটটা রেডি ছিল না, আমি নিজে তৈরি করেছি। কিভাবে করতেন? প্রথম ফেসবুকে পোস্ট দিতাম, তারপর আস্তে আস্তে অনলাইনে যে গবাদি পশু রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে আমি পোস্ট দেওয়া শুরু করি। ওকে। এইভাবে আগাতে আগাতে আমার মার্কেটটা আমার কাস্টমারই করে দেয়। কিছু কিছু কাস্টমার ভাইয়ারা আছে আমার অ্যাকাউন্টে পেমেন্ট করে দেয় এবং দেওয়ার পরে কখনো জানতেও চায় না আপু
আপনি কখন প্রোডাক্টটা পাঠাবেন, ওনারা জাস্ট আমাকে বলবে এটা এটা লাগবে। আপনার নিজের গবাদি পশু আছে না? ভাইয়া নাই, তো তবে আমার ইচ্ছা আছে। তো আপনার প্রোডাক্টের রিভিউ কেমন আসে? আলহামদুলিল্লাহ ভালো রিভিউ। তারপর সেল করছি এভাবে, তো আস্তে আস্তে আমার প্রোডাক্টগুলো আস্তে আস্তে বাড়ছে, মার্কেটটাও বাড়ছে। খামারি ভাই এরা নিজেরাই নিজে নিচ্ছে, উপকৃত হচ্ছে, অন্য আরেকজনকে বলছে তুমি আপুর কাছ থেকে নাও। ওকে। আমি কোনো ফার্মেসি, কোনো ডাক্তার এগুলোর মধ্যে যাইনি। একটা অসুস্থ পশু সে আমার এই পণ্যটা খেয়ে যদি সে সুস্থ হয়, তার থেকে অটোমেটিক আমি একটা দোয়া পাবো। আমি এটা নিজে 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 ফিল করি, এই দোয়াটাই আমার জন্য অনেক বড় কিছু। তো এই জায়গায় আমি কোয়ালিটির দিক থেকে কোনো কমতি রাখি না, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি কোয়ালিটিটা ভালো রাখার জন্য। ভেরি গুড। এবং মার্কেটের থেকে আমার পণ্যটা আমি কমে আপনি দিই। পরিবার সামলাতেন কিভাবে এগুলো করে? সকালে উঠি, আমার কাজের বুয়া আসে, ও এসে সমস্ত কিছু করে যায়, আমি রান্না করি। রান্না করার পরে মেয়েকে স্কুলে দিয়ে আসি, ছেলেকে এখন আর ওইভাবে দেওয়া লাগে না। মেয়েকে দিয়ে এসে অফিসের কাজ শুরু করি, করার পাশে আমি এর মাঝে আবার মেয়েকে নিয়ে চলে আসি। আসার পরে ওকে খাওয়াই দাওয়াই দিয়ে রেখে দুপুর পরে আবার আমি কাজ শুরু করি। আচ্ছা। মেয়ে বলতে গেলে বেশিরভাগ সময় আমার সঙ্গে থাকে। তো এখানে আমি মাস শেষে একটা বেশ মোটা অঙ্কের টাকা বাসায় ইনভেস্ট করতে পারছি। ওকে। পরিবার সামলায়, বাচ্চাদের সামলায় একটা মোটা অঙ্কের টাকা যখন ইনভেস্ট করতে পারি, এটা আমার জন্য অনেক একটা বড় পাওয়া। জি নিশ্চয়ই। কখনো কোনোদিনও টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর প্রতি আমার মোহ ছিল না, মানে এইগুলো আমার কখনোই টানতো না। এবং আমি সর্বদা চেষ্টা করতাম নিচের দিকে তাকিয়ে চলতে। এবং আমার সন্তানদেরকে এখন আমি বলি তোমরা সবসময় নিচের দিকে তাকায় চলবা, তাহলে জীবনে সুখী হতে পারো। উপরের দিকে তাকালে কখনো সুখী হওয়া যায় না। বিজনেসের এখন প্রপার্টি ভ্যালুটা কত টাকার বিজনেস? এখন 37-38 হবে। 37 থেকে 38 লাখ। আপনার কোনো লোন আছে? বর্তমানে এখন লোন কোনো লোন নাই। 37 থেকে 38 লাখ টাকা কত বছরে? 6 বছর প্লাস চলছে। 6 বছর প্লাস। এটা চিন্তা ভাবনা কি আপনি কোথায় নিয়ে যেতে চান? এটা তো ভাই আমার অনেক দূর নিয়ে যেতে চাই। আপনি এই গল্পের মধ্যে না খুব সুন্দর একটা কথা বলেছেন। আজকের এই ছোট্ট কথাটাই গল্প। আমি জানি খুব অল্প সময়ের একটা স্টোরি এটা, কিন্তু উনি যে কথাটা বলেছেন এই কথাটার ওয়েট মানব জীবনে মারাত্মক রকমের। সেটা হচ্ছে উনি বলতেছিল যে আমার পরিচয় হারিয়ে যাচ্ছে, যে আমার নামটা পর্যন্ত হারিয়ে যাচ্ছে, আমি কে। এই জায়গাটাতে আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। দেখুন ওনার ইন্টারে পরে বিয়ে শাদী হয়ে গেছে, ওনার 2টো বাচ্চা কাচ্চা আছে, ওনার সংসারে অভাবও ছিল না, হাজব্যান্ড বিভিন্ন রকমের চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে গেছে, সেটাও ফেসও করেছেন, সংসারটা সামলেছেন। কিন্তু নিজের ভেতরের একটা তাড়না ছিল ওনার মধ্যে যে আমি কে, এই পরিচয়টা বের করার, সেখানে ওনাকে কিছু একটা করতে হবে। 8-9 বছর পরে উনি ইন্টার পাস করলেন এবং তারপরে উনি বিবিএ করলেন। কুষ্টিয়া থেকে এসে উনি হলো ঢাকাতে এসে এআইইউবি না, জি, এখানে পরীক্ষা দিলেন, বিবিএ কমপ্লিট করলেন, অস্ট্রেলিয়াতে যাওয়ার চেষ্টা করলেন, সেটাও করতে পারলেন না। এবং তারপরে উনি হাজব্যান্ডের সেই বিজনেসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম থেকেই আমি লসে নাই। সেখানে সে লসে নাই এবং সে এখন প্রায় 40 লক্ষ টাকার, এবং এটা আরও বড় জায়গায় যাবে। দেখেন বিজনেসের অ্যামাউন্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমার সেটাও টার্গেট না আজকে। আমার টার্গেট হচ্ছে উনি ওনার ভেতরের ক্ষুধা ছিল নিজের একটা পরিচয় দাঁড় করানোর, সেটার উনি রাস্তা খুঁজতেছিলেন। সেই রাস্তা কোনোটাই সহজ না। বাংলাদেশের বা আমাদের যেই সামাজিক অবয়ব, সেখানে একটা নারীর নিজেকে বিকশিত করা বা সমাজে কন্ট্রিবিউট করার যে অবস্থান তৈরি করাটা, সেটা মোটেও সোজা না। একটা হচ্ছে যে হ্যাঁ, সরকার বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিয়ে রেখেছে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই যুদ্ধটা না আপনি চোখে দেখতে পারবেন না। আপনি যত কিছুই বলেন না কেন চোখে দেখতে পারবেন না, কিন্তু মারাত্মক যুদ্ধটা। একটা হচ্ছে দেখেন উনি ওনার পরিবারের সাথে ম্যাচ করেই উনি ঘর থেকে বের হলেন, শেষ পর্যন্ত কিন্তু উনি বিজনেস করেছেন। সো হাজব্যান্ডের কোনো না কোনোভাবে সাপোর্ট ছিল। উনি যখনই যেটার স্কোপ পেয়েছেন সেটাতে ট্রাই করেছেন। অস্ট্রেলিয়াতে যেতে পারেনি, ওকে ফাইন, আমি এখানেই শেষ না, অন্য কিছু করতে চাই। এই যে নিজের পরিচয় খুঁজে বের করাটা, এটা মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ভাই আমি মাস গেলে লাখ টাকার প্লাস আমার নিজের আয়। আমার ছেলে মেয়ের সব চাহিদা আমার কাছে, ওদের বাবার কাছে কোনো চাহিদা নাই। সে তার জব নিয়ে ব্যস্ত, সে আপনার বিজনেসের সাপোর্ট তো নিশ্চয়ই সে দেয়, মোটামুটি দেয়। আপনি তো স্যাটিসফাইড এখন যে না, আপনি আপনার এই 35 বছরের জীবনে অ্যাটলিস্ট আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুখী। মানুষ সব দিক থেকে সুখী হয় না। জি। আপনি একটু যদি চিন্তা করে দেখেন, যেখানে আপনার লেখাপড়াই হওয়ার কথা না, জি ভাইয়া, জি। সেখানে আপনি বিবিএ কমপ্লিট করলেন, এখন নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় হচ্ছে, নিজের একটা ব্র্যান্ড করেছে, এটা নিজের আমার একটা জন্য ব্র্যান্ড অনেক করেছে, বড়। কিছু লোকজন আপনার সেখানে কাজ করে, অ্যাটলিস্ট লাখখানেক টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে, এবং আপনি ভাই স্বপ্ন এটা দেখছেন। সম্পূর্ণ হালাল ভাবে আমার একটা টাকা আলহামদুলিল্লাহ। ইনকাম হচ্ছে হালাল ভাবে। এই গরমে শুধু আমি এসির মধ্যে বসে থাকি না, কিন্তু আমার মাথার ঘাম টপ টপ করে পা দিয়ে পড়তেছে, তারপর আমার টাকাটা আসছে আমার পকেটে। right. তো
এই টাকাটা যে ইনকাম করছে আমার হাতে যখন টাকাগুলো আসে ভাই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, মানে স্বর্গটা আমার হাতে আসে আলহামদুলিল্লাহ। এই টাকাটা আমি যখন হাতে পাই। আপনি যদি খুব মনোযোগ দিয়ে আজকের এই গল্পটা দেখেন যে বাংলাদেশে নিতুর মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি নারী আছে যারা ঘরে হয়তো নিজের ভেতরের চেষ্টাটাকে মনের অজান্তেই কিংবা জানা অবস্থাতেই মেরে ফেলছেন, প্রতি মুহূর্তে মেরে ফেলছেন। আমি শুধু তাদেরকে বলবো সব কিছু ঠিক রেখে চেষ্টা করতে থাকুন, কারণ আপনি এগোলে সমাজ এগোবে, সমাজ এগোলে দেশ এগোবে। এবং যে দেশের মানুষ কোটি কোটি, সেই দেশের কোটি কোটি মানুষ যদি ইকোনমিতে কন্ট্রিবিউট রাখে তাহলে দেশটা কোথায় চলে যাওয়ার কথা। ঠিক আছে, তো সেই জায়গা থেকে নিতুদের মতো যারা আছেন তাদেরকে অনেক বেশি কন্ট্রিবিউট করার সুযোগ আছে সমাজে, এবং কখনোই সেটা পিছপা হওয়া যাবে না। নিতু, অনেক ধন্যবাদ। আপনি কুষ্টিয়া থেকে আসছেন, আপনার হাজব্যান্ড এবং আপনার 2 বাচ্চা সহ আসছেন, আমি দেখলাম। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং নেভার গিভ আপ, কখনোই থামবেন না, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।